গাইডলাইন্স অনুযায়ী তুমি যদি টপিকস ধরে ধরে পড়তে পারো অবশ্যই তুমি চান্স পাবা। অনলাইনে আমরা অনেক বিজ্ঞাপন দেখি, কেউ তোমাকে ছোট ছোট বই দেখিয়ে বলবে এতটুকু পড়লেই তুমি চান্স পেয়ে যাবা। মূলত বাস্তবতাটা ভিন্ন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে খ ইউনিটে ভর্তির জন্য প্রস্তুতি নিতে যাচ্ছ এবং তোমাদের মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তোমাদের জন্য সেই প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি। ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে মূলত সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে এবং কোন ইউনিটে কতটি সিট বরাদ্দ আছে সেটি নিয়ে আলোচনা করব। সেই সাথে বিগত কয়েক বছরে ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি যে সিলেবাসটা আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা গাইডলাইন্সটি দেখে নিই। ঢাকা ইউনিভার্সিটিতে খ ইউনিটে মূলত মোট আসন সংখ্যা 2934টি এবং মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা শিক্ষা এই 3 শাখার বিভাগের জন্য এই সিটটি বরাদ্দ। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হচ্ছে 1707টি সিট। ওকে, বিজ্ঞান বিভাগের জন্য 944টি সিট এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য 283টি সিট বরাদ্দ আছে। অর্থাৎ প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদাভাবে সিট বরাদ্দ আছে। কেউ চাইলে এই যে বিজ্ঞানের বিভাগের ছাত্রছাত্রীরা মানবিক বিভাগের সিট নিতে পারবে না, আবার মানবিক বিভাগের ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিভাগের সিটগুলো নিতে পারবে না। অর্থাৎ এই সিটগুলো সকলেরই জন্য আলাদাভাবে ফিক্সড করা আছে। এখন আমরা দেখব কার কত রেজাল্ট থাকলে তোমরা এই বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাইড হবা। এখানে আমরা দেখতে পাচ্ছি মানবিক এবং ব্যবসা শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি তে তোমার ন্যূনতম রেজাল্ট 3 পয়েন্ট লাগবে, এইচএসসি তে ন্যূনতম রেজাল্ট 3 পয়েন্ট লাগবে এবং আবেদন করতে মোট ন্যূনতম রেজাল্ট লাগবে তোমার 7.50। অর্থাৎ 3 কত হয় 6 না, এই 6 বাদ দিয়েও তোমার আরো 1.50 বেশি পয়েন্ট থাকা লাগবে এবং সর্বমোট তোমার থাকা লাগবে 7.50। আবার তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও, এসএসসি তে ন্যূনতম রেজাল্ট লাগবে তোমার 3.50, এইচএসসি তে ন্যূনতম রেজাল্ট লাগবে 3.50 এবং আবেদন করার জন্য ন্যূনতম মোট রেজাল্ট লাগবে এখানে তোমাদের 8। ওকে, সো আশা রাখি এই বিষয়টা তুমি বুঝতে পারছো। এখন আমরা দেখব কোন কোন সাবজেক্টগুলো পড়লে তুমি খ ইউনিটে ভর্তির জন্য যোগ্য বলে গণ্য হবা। এখানে আমরা দেখতে পাচ্ছি নম্বর বন্টন ও পাস মার্ক। ওকে, তো ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের জন্য তোমাদের যেই মার্কস গুলো এমসিকিউ তে তোমাদের 60 মার্কস থাকবে, লিখিতের জন্য তোমাদের মার্কস থাকবে 40 মার্কস। তোমাদের শুধুমাত্র 3টা সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে, তুমি যেই শাখার শিক্ষার্থী হও না কেন। বিষয়গুলো কি, একটা হচ্ছে ইংরেজি, একটা বাংলা আর একটা কি জিকে। ইংরেজির জন্য সর্বমোট মার্কস হচ্ছে 15 মার্কস, বাংলার জন্য 15 এবং জিকের জন্য 30 মার্কস। ইংরেজির জন্য পাস মার্ক লাগবে 5 মার্ক, বাংলার জন্য পাস মার্ক 5 মার্ক এবং জিকের জন্য পাস মার্ক 10 মার্কস। আর তাহলে দেখো তো 5 5 10 হয় না এবং 10, তাহলে কত হয় 20। কিন্তু এখানে সর্বমোট পাস মার্ক তোমার লাগবে 24। এই যে ঢাকা ইউনিভার্সিটির যে কন্ডিশনগুলো দেওয়া থাকে এই কন্ডিশনগুলো তোমাকে ফিল আপ করতে হবে। আবার দেখবো তোমরা যখন 24 মার্ক পাবা তখন তোমার লিখিত খাতা দেখা হবে। তো লিখিত খাতার জন্য ইংরেজির জন্য তোমাদের মার্কস থাকবে হচ্ছে 20 মার্ক, বাংলার জন্য 20 মার্ক। অর্থাৎ এখানে কিন্তু আর তোমার জিকে সাবজেক্ট আসবে না। এখন দেখো ইংরেজিতে পাস করতে তোমার লাগবে 5, বাংলার জন্য পাস করতে লাগবে 5, তাহলে 5 5 কত হয় 10, তাই না? কিন্তু তোমার সর্বমোট এখানে পাওয়ার লাগবে 11। তাহলে বলো তো 24 আর 11 কত হয়? তাহলে 24 এবং যদি আমি 11কে যোগ করি তাহলে কিন্তু হয় 35, অর্থাৎ 35 মার্কস। কিন্তু 35 মার্ক পেলেই তুমি পাস করবে না। এখানে একটা সত্য হচ্ছে দুটো মিলিয়ে তোমার আরো 5 মার্ক বেশি পাওয়ার লাগবে, অর্থাৎ এখানে তোমার 40 মার্ক পাওয়ার লাগবে। আশা রাখি এই কন্ডিশনটা তোমার ক্লিয়ার হয়েছে। তোমাদের বিষয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা দেখবা যে ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে ইংরেজিতে। অর্থাৎ 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিলে 90,000 স্টুডেন্ট ফেল করে, 10% অর্থাৎ 10,000-এর মতো স্টুডেন্ট পাস করে। সো এই যে ইংরেজিতে ফেল করার কারণ এবং এর যে গাইডলাইন্স গুলো, সিলেবাসটা, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা এখন দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ইংরেজির গাইডলাইন্স A to Z, অর্থাৎ সিলেবাসটা একটু আমরা দেখে নিব। তোমাদের যদি আমি এমসিকিউ সিলেবাসটি দেখাতে চাই, এখানে আমি টপিক বেসড কত সালে কয়টি প্রশ্ন আসছে এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি। প্রথমত আমি যদি বলি গ্রামারের কথা, আমরা দেখতে পাচ্ছি 24-25 সেশনে গ্রামার কিন্তু আসছে 7টি, টেক্সট বুক থেকে আসছে 1টি, ওয়ার্ড বেস সেন্টেন্স কমপ্লিশন থেকে আসছে হচ্ছে কয়টি? 1টি। আবার সিনোনিমস থেকে তোমার প্রশ্ন আসছে এখানে 1টি, অ্যান্টোনিমস থেকে 1টি,
স্পেলিং থেকে একটি এবং প্রেপোজিশন গ্রুপ ভার্ব থেকে দুটি, অর্থাৎ আলাদা আলাদা করে একটি করে প্রশ্ন আসে। ফ্রেজ এবং আইটেমস থেকে একটি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কম্প্রিহেনশন, যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে আসে, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আসে নাই। ট্রান্সলেশন থেকেও প্রশ্ন আসে নাই। ওকে, সো এই কয়েকটা টপিকস থেকে তোমাদের প্রশ্ন আসবে। এখন তুমি যদি বলো গ্রামারের কোন অংশগুলো থেকে প্রশ্ন আসে, তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের কোর্স লাইন সম্পর্কে দেখো, তাহলেই তোমাদের আমি এটা পূর্ণ গাইডলাইন্স দিয়ে দিব। ঠিক আছে, আশা রাখি কখনো হতাশ হবে না। বিগত কয়েক বছরে আমাদের অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে। তাহলে দেখে নেই, আমরা দেখতে পাচ্ছি 23-24 সেশনে গ্রামার থেকে প্রশ্ন আসছে 10টি, অর্থাৎ গ্রামারেই তুমি যদি পাস করতে পারো, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে পাস নিশ্চিত। তারপরে আমরা দেখতে পাচ্ছি টেক্সট বুক থেকে 2টি প্রশ্ন, অর্থাৎ টেক্সট বুকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে ওয়ার্ড বেস সেন্টেন্স কমপ্লিশন থেকে কোনো প্রশ্ন আসে নাই। সিনোনিমস থেকে একটি প্রশ্ন আসছে, অ্যান্টোনিমস থেকে একটি প্রশ্ন আসছে, তবে এটা টেক্সট বুকের প্রশ্ন। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি স্পেলিং মিস্টেক থেকে একটি প্রশ্ন, প্রেপোজিশন এবং গ্রুপ ভার্ব থেকে 2টি প্রশ্ন, অন্যান্য জায়গা থেকে আর প্রশ্ন হয়নি। ঠিক আছে, 22 এবং 23 সেশন থেকে গ্রামার, টেক্সট বুক, ওয়ার্ড বেস, সিনোনিম, অ্যান্টোনিমস, স্পেলিং, প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, সো এগুলা থেকে প্রশ্ন। এই যে দেখো, গ্রামার থেকে আবার 10টা। ওকে, সো তারপর হচ্ছে কি 21-22 থেকে এই যে 8টা গ্রামার থেকে, আবার 20-21 থেকে 5টা, 19-20 থেকে 5টা। তার আমরা দেখতে পাচ্ছি গ্রামার কত বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে দেখো একটু, টেক্সট বুক থেকে 20-21-এ 9টা প্রশ্ন আসছে, অর্থাৎ টেক্সট বুক কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আবার দেখো ওয়ার্ড বেস সেন্টেন্স কমপ্লিশন, ঠিক আছে, এখান থেকে আবার দেখতে পাচ্ছি 20-21-এ কয়টা আসে, 4টা প্রশ্ন আসে। সো টেক্সট বুক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর প্রিপারেশন। ওকে, সো এই যে বিষয়গুলো তোমাদের এখানে খেয়াল রাখতে হবে। এখন আমি একটু রিটেন সম্পর্কে কথা বলবো। এখানে মূলত ঢাকা ইউনিভার্সিটি ইংরেজি রিটেনের সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করছি। এই যে 7টা প্রশ্নের বাইরে তোমাদের আর প্রশ্ন হয় না। আমরা দেখতে পাচ্ছি এই যে 2024-25 সেশনে প্যারাগ্রাফ থেকে এই যে 10 মার্ক আসছিল, সেন্টেন্স মেকিং এর থেকে 5 মার্ক, এবং এক্সপ্লেনিং দ্য প্রভার্ব এখান থেকে 5 মার্ক। তারপরে এক্সপ্লেনিং পোয়েমস প্রশ্ন আসে নাই, এক্সপ্লেনিং স্টেটমেন্ট আসে নাই, ওকে, কমপ্লিটিং স্টোরি আসেনি, এবং ফিল ইন দ্য গ্যাপ আসেনি। তাহলে মোট এখানে 10, 5, 5, ওখানে 20 মার্ক আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 23-24 সেশনে প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসে 10, সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসে 5, এক্সপ্লেনিং দ্য প্রভার্ব থেকে প্রশ্ন আসে কত, 5, অন্যান্য জায়গা থেকে প্রশ্ন আসে নাই। তারপরে আমরা যদি যাই এই যে 22-23 সেশনে প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসে 10, আবার সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসে কত, 5, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লেনিং স্টেটমেন্ট থেকে প্রশ্ন আসে কত, 5, আবার 21-22 সেশন থেকে প্যারাগ্রাফ থেকে প্রশ্ন আসে 10, সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসে কত, 5। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এক্সপ্লেনিং পয়েম থেকে প্রশ্ন আসে 5। তার মানে পোয়েমও দিয়ে দিতে পারে, এটা এক্সপ্লেন করতে বলতে পারে, এখান থেকে 5 মার্ক আসে। আবার আমরা দেখতে পাচ্ছি 20 এবং 21-এ প্যারাগ্রাফ থেকে 10, ওকে, এখান থেকে আবার সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন আসেনি, কিন্তু এই তো কমপ্লিটিং স্টোরি থেকে কি আসে, প্রশ্ন আসে। আবার ফিল ইন দ্য গ্যাপ থেকে কি আসে, প্রশ্ন আসে। সো কোশ্চেন কিন্তু সুইচ হচ্ছে। তবে আমরা একটা কমন বিষয় দেখতে পাচ্ছি এখানে, একটা হচ্ছে প্যারাগ্রাফ আর একটা হচ্ছে কি সেন্টেন্স মেকিং। এই জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, 100 এর মধ্যে 100, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 15 মার্কস। তো তোমার লাগবে 5 মার্ক পাস করার জন্য, তো 15 মার্ক কি তুমি ইজিলি পেতে পারো না? অবশ্যই প্যারাগ্রাফ লিখলেই তো তুমি পাস করো। ওকে, সো এই গাইডলাইন যদি পাও এবং আমাদের যদি সাজেশন ফলো করো, তুমি অবশ্যই এখানে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করতে পারবা ইনশাআল্লাহ, এতটুকু আশা রাখি। তাহলে তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, অবশ্যই গাইডলাইন্স অনুযায়ী তুমি যদি টপিকস ধরে ধরে পড়তে পারো, অবশ্যই তুমি চান্স পাবা। অনলাইনে আমরা অনেক বিজ্ঞাপন দেখি, কেউ তোমাকে ছোট ছোট বই দেখিয়ে বলবে এতটুকু পড়লেই তুমি চান্স পেয়ে যাবা। মূলত বাস্তবতাটা ভিন্ন, তোমাকে ডিটেইলসে পড়তে হবে এবং তোমাকে এখানে প্রচুর পরিশ্রমী হতে হবে। আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ তোমরা যদি আমাদের গাইডলাইন্স অনুযায়ী এবং ক্লাসগুলো ফলো করো, তুমি অবশ্যই একজন ঢাবিয়ান বা অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো যোগ্য হয়ে উঠবা। সাথেই থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে জাফরুল স্যার পেজে অন্য কোনো আরেকটি ক্লাসে।